আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন সালমা চৌধুরী, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আমৃত্যু ভালোবাসি তোকে। গতকালের বলা কথাটাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমত অবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি হোস্টেলে চলে আসবে। স্যারের সাথে কথা বলে ফরমও নিয়ে গেছে। ভার্সিটি থেকে ফেরার পর থেকে মেঘ হালিমা খানের রুমেই শুয়ে আছে। এই বাড়ি ছেড়ে, বাড়ির মানুষগুলোকে ছেড়ে, আম্মুকে ছেড়ে হোস্টেলে চলে যাবে ভাবতেও বুকের ভেতরটা কেঁপে উঠছে। মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। হালিমা খান পাশ ফিরে মেঘের মুখের দিকে তাকালো। কান্নায় ভেজা চোখের দিকে চেয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে শুধালেন, কি হইছে মা, কাঁদছিস কেন এভাবে? কেউ কিছু বলছে? কিছু হয়নি আম্মু। হালিমা খান বেশ কয়েকবার মেঘকে জিজ্ঞেস করেছেন, কিন্তু মেঘ উত্তর দেয়নি। আম্মুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার দিকে হালিমা খান উঠে গেছেন। মেঘ সন্ধ্যার আরও অনেক পর পর্যন্ত ঘুমিয়েছে। ইদানিং মন খারাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করে না মেয়েটা। শরীরও অনেক দুর্বল হয়ে গেছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় নজর পড়ে মেঘের রুমের দরজা খোলা। ফোনটাও বিছানের ওপর পড়ে আছে। গতকাল রাতে ধমক দেওয়ার পর থেকে এখনও মেঘকে দেখেনি আবির। মেঘের রুমে পা বাড়ালেও কিন্তু মেঘ কোথাও নেই। ফাঁকা রুম দেখে আবিরের বুকটা মোচড় দিয়ে উঠেছে। নিচে মিম আর আদি খেলতেছে, ওখানে মেঘ নেই, রুমেও নেই, ফোনটাও রুমে ফেলে গেছে। রুম থেকে বের হওয়ার জন্য 2 কদম এগুতেই মেঘের ফোনে কল বেজে উঠেছে। আবির ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। মিনহাজ নামে সেভ করা নাম্বার দেখে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হলো। কল রিসিভ করতে ওপাশ থেকে মিনহাজ বলে ওঠে, কিরে তুই কি বাসায় বলছিস? বাসার মানুষ রাজি হইছে? কবে আসতেছিস তাহলে? আবির অত্যন্ত গুরুতর কণ্ঠে শোধালো, কোথায়? মেঘের ফোনে কোনো পুরুষের কণ্ঠস্বর শুনে মিনহাজ সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। ভয়ে মিনহাজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তানভীর নাকি আবির কল রিসিভ করেছে এটাও বুঝতে পারেনি সে। অবশ্য বোঝার কথাও না, কারণ আবিরকে দেখলেও ঠিকমতো কথা শুনেনি। আর তানভীরের কথা মিনহাজ শুনেছে, তাছাড়া ফেসবুকে ছবি দেখেছে। এখনও বাস্তবে দেখেনি, তাই কণ্ঠস্বর বোঝার কোনো উপায় নেই। এখন মেঘের জন্য মিনহাজের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় না বলে থাকলে নিশ্চয় এখন বকা খাবে। আবির মেঘের ফোন রেখে নিজের রুমে চলে গেছে। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতেও রাগে আবিরের শরীর ঘামছে। ফ্রেশ হয়ে সোজা নিচে আসছে। আবিরকে দেখে মিম আর আদি যে যার মতো রুমে চলে গেছে। ড্রয়িং রুম থেকে মামুনিকে প্রশ্ন করে, মামুনি মেঘ কোথায়? ও তো আমার রুমে ঘুমাচ্ছে। কেন, কোনো দরকার? না, তেমন কিছু না, দেখছি না যে, তাই ভাবলাম বাসায় নাকি বাহিরে। হালিমা খান চিন্তিত কণ্ঠে বললেন, আমার মেয়েটার কি যেন হইছে, কিছু বলে না, সারাদিন মন খারাপ করে বসে থাকে, বেশি কিছু বলতে গেলে কান্নাকাটি শুরু করে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আবির কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসল। দুহাতে মাথা চেপে ধরে আছে। চারদিকে নানান দুশ্চিন্তায় মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর নিচে আসছে। আবিরকে এইভাবে বসে থাকতে দেখে তানভীর আবিরের কাছে বসতে বসতে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? আবির অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। আবিরের চোখ মুখের দুরবস্থা দেখে তানভীর শান্ত কণ্ঠে শুধালো, এত টেনশন করছো কি নিয়ে? আবির আশেপাশে চেয়ে দেখে নিল। কোথাও কেউ নেই দেখে আস্তে করে বলা শুরু করলো, আমি আর পারতেছি না ভাই। দিনকে দিন মানুষের সহ্য ধৈর্যের সীমা বাড়ে, আমার উল্টো সহ্য ধৈর্যের মাত্রা শূন্য হয়ে যাচ্ছে। তোর বোনের এই অবস্থা সহ্য করার সামর্থ্য আমার নেই। ওর চোখের দিকে তাকাতে পারি না আমি। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। প্রতিনিয়ত নিজের মনের সঙ্গে যুদ্ধ করেই চলেছি। নিজেকে সামলাতে না পেরে সবসময় ওরে দূরে সরিয়ে রাখি। বুকে পাথর রেখে আর কতদিন চলব? তোর বোনুর কান্নায় আমার বুকের উপর জমানো পাথর পর্যন্ত গলে গেছে। আমি এমনই অভাগা যে মনের রাজ্যের রানীকে তার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছি না। ওর 2 চোখের পানি মুছে বলতে পারছি না যে আজকের পর তোকে আমার কারণে কাঁদতে হবে না। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না আমি তোকে আকাশসম ভালোবাসি। বনুকে সময় দিলে তো ওর মনটা একটু হালকা হতো। ওই দিন দেখলি তো তোর বোন কি করলো। তুই আমি এতবার বলার পরও বের হতে রাজি হলো না। আমি জানি ও আমার উপর রেগে আছে, আর কেন রেগে আছে সেটাও খুব ভালো করে জানি।
তারপরও রাগ ভাঙাতে পারছি না। রাগ ভাঙাতে গেলেই একের পর এক প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নগুলোর মিথ্যা উত্তর দিতে পারবো না। দরকার হয় দূরে থাকবো, তবু আমি ওকে আর কোনো মিথ্যে কথা বলবো না, এটা আমার প্রমিস। ফুপ্পির বিষয়ে কিছু ভাবছ? সেটাই ভাবতেছি, কিভাবে ভাই বোনদের সামনাসামনি করব আর কি রিয়াকশন হবে এসব ভেবেই মাথা অলে যাচ্ছে আমার। হালিমা খান দু ভাইয়ের জন্য কফি আর নুডলস নিয়ে আসতেই দু ভাইয়ের কথোপকথন থেমে গেছে। আবির নিজের ফোন হাতে নিয়ে চাপাচাপি করতেছে। কফি দেয়া এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে তানভীরের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করল। ঘুম থেকে উঠে মেঘ মায়ের রুম থেকে বের হতেই সোফায় আবির আর তানভীরকে দেখে মাথায় ভালোভাবে ওড়না দিয়ে মাথা নিচু করে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তাকাবে না ভেবেও নিজেকে আটকাতে পারল না। সিঁড়ি থেকে তাকালো আবিরের দিকে। নজর পড়ে সোজা আবিরের ফোনের ওয়ালপেপারের দিকে। গতকাল ফোন চেক করার সময়ও ওয়ালপেপারে এই ছবিটাই দেখেছিল, যেখানে আবিরের গাল কান সহ মাথার এক পাশ দেখা যাচ্ছিল, নিচু হয়ে কিছু করছিল। কল লিস্ট চেক করার তাগিদে ওয়ালপেপারের ছবিটা ভালোভাবে দেখতে পারেনি। তবে আজ আবিরের হাতে থাকা ফোনে ওয়ালপেপারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটাতে আবির ঝুঁকে আছে, এক হাতে কোনো মেয়ের হাতের আঙুলগুলো ধরে রেখেছে। সেই সাথে আবিরের ওষ্ঠদ্বয় সেই হাতের উল্টো পিঠের ঠিক মাঝ বরাবর স্পর্শ করে আছে। সদ্য ঘুম থেকে ওঠা মেঘ ঘুম ঘুম চোখে ছবিটা দেখতেই বুকটা ছ্যাত করে উঠল। নীরের দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ছবির দিকে। যে আবির ভাইকে ঘিরে রঙিন স্বপ্নে বিভোর ছিল মেঘ, সেই আবির কোনো মেয়ের হাতে চুমো খাচ্ছে। ভাবতেই মেঘের দম বন্ধ হয়ে আসছে। নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে নিজের রুমে চলে গেছে। চোখের সামনে থেকে সেই দৃশ্য যেন সরছেই না। গতকাল আবির ভাই বলেছেন উনি বিবাহিত। মেঘ সে কথা বিশ্বাস করলেও পুরোপুরি করেনি। তবে আজ প্রমাণ পেয়েছে, তাই অবিশ্বাস করার কোনো অপশন নেই। কান্নার আওয়াজ বিশ্বাসঘাতকতা করছে। কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, গলায় আটকে আসছেন কান্না। আজ পুরো টেবিল ফাঁকা, শুধু এক কোণে মেঘ বসে আছে। অনেকক্ষণ যাবতই মেঘ খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। আব্বু আর বড় আব্বুকে হস্টেলের ব্যাপারটা কিভাবে বলবে সেটাই ভাবছেন। স্যারের থেকে আনা হস্টেলের ফর্মটা গত রাতেই পূরণ করে রেখেছে। এই বাড়িতে আর থাকবে না বলে মানসিক প্রস্তুতিও নিয়ে নিয়েছে। আস্তে আস্তে সবাই খাবার টেবিলে উপস্থিত হলো। মেঘ সবার আগে খাবার শেষ করে বসে আছে। কিভাবে বলবে এই সাহসটুকু হচ্ছে না। সামনে আবির বসা, এজন্য মূলত আরও বলছে না। আবির খাবার শেষ করে বেসিনের দিকে যেতেই মেঘ বলল, আব্বু আমার একটা কথা বলার ছিল। বলো আম্মু, কিছু লাগবে? প্রতিদিন বাসা থেকে ভার্সিটি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। আঙ্কেলকেও আমার জন্য গাড়ি নিয়ে ঘণ্টাখানিক অপেক্ষা করতে হয়। তারপর যানজট পেরিয়ে আবার বাসায় ফিরতে হয়। এত জার্নি করে আমারও খুব টায়ার্ড লাগে। পড়াশোনা হয় না ঠিকমতো। তাই বলছিলাম আমি হোস্টেলে সিট নিব, বান্ধবীদের সাথেই থাকব, মাঝে মাঝে বাসায় এসে ঘুরে যাব। তানবীরের খাবার আটকে গেছে গলায়। চোখ বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো বেসিনের দিকে। আবির নেই। আতঙ্কিত হয়ে তানভীর ঢোক গিলল। আবির ভাইয়া শোনেনি ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আলী আহমদ খান আর মোজাম্মেল খান দুজনেই নীরব। মেঘ পুনরায় বলল, আমি স্যারের সঙ্গে কথা বলেছি, ফর্ম পূরণও করেছি। আপনারা অনুমতি দিলে আমি আজই ফর্ম জমা দিব। বলেই মেঘ বাম হাতটা টেবিলের নিচ থেকে তোলে। হাতে হোস্টেলের সেই ফর্মটা। তানভীর কিছু বলতে যাবে, তার আগেই আবির টেবিলের অপর পাশ থেকে ফর্মটা নিয়ে এক টানে ছিঁড়ে ফেলেছে। আচমকা আবিরকে দেখে আঁতকে ওঠে তানভীর। সে ভেবেছিল আবির হয়তো চলে গেছে, কিন্তু আবির যে তার পেছনে দাঁড়িয়েছিল এটা তানভীর খেয়ালই করেনি। আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার করে ওঠে, কোন সাহসে তুই হোস্টেলে যাওয়ার অনুমতি চাচ্ছিস? কে তোকে এত সাহস দিচ্ছে? যে বা যারা তোকে উস্কাচ্ছে তাদের বলে দিস সব কয়টাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাবো। ঢাকা থেকে পড়াশোনা শেষ করতে হবে না? তোকে কিছু বলি না বলে যা ইচ্ছে করবি, জেদ দেখালেই সব পেয়ে যাবি ভাবছিস? তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পড়াশুনো করলে এই বাড়িতে থেকেই করতে হবে। বাড়ির বাইরে যেতে চাইলে পা দুটো ভেঙে ঘরে বসায় রাখব। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির, হচ্ছেটা কি? বাড়ির মেয়েদের সাথে উচ্চস্বরে কথা বলবা না, যাও এখান থেকে। আবির রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে আর বলছে, এরপরও যদি কেউ অনুমতি দেন এর ফল খুব খারাপ হবে।
গতকালের মিনহাজের বলা কথাগুলো বারবার মনে পড়ছে। ওদের উস্কানিতেই মেঘ এসব করছে এটা বুঝতে বাকি নেই আবিরের। এদিকে তানভীর কি বলবে বুঝতে পারছে না। আবির এভাবে চিৎকার করলো, আব্বু বা বড় আব্বু কিভাবে রিয়্যাক্ট করবে এটাও বুঝতে পারছে না। তারপরও তানভীর বলল, প্রয়োজনে আমি তোকে বাইকে দিয়ে আসব, ক্লাস শেষে কল দিলে আবার গিয়ে নিয়ে আসব, তবু হোস্টেলে যেতে হবে না। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতে পারছে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, থাক, তোমার আর নিয়ে যেতে হবে না। তোমাদের দুই ভাই বোনকে একসাথে যেতে দিব না, তাও আবার বাইকে। অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকবা, নিজেও ব্যথা পাবা, সাথে আমার মেয়েটাকেও ব্যথা দিবা। দরকার হলে আমি আমার মেয়েকে নিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে তানভীর ঠাট্টার স্বরে বলল, আপনি আমায় এত অবিশ্বাস করেন? বাইকারদের ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নাই। ভয় পাইয়েন না, আমার জীবন থাকতে আপনার মেয়ে আর আমার বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না আমি, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। মেঘ এবার ছলছল নয়নে তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর মেঘকে অনেক ভালোবাসে, এটা মেঘ বুঝতে পারে। কিন্তু আজ এত কনফিডেন্স নিয়ে আব্বুর সামনে এভাবে কথা বলছে দেখেই মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আচমকা আবিরের রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। শব্দ শুনে মেঘ সেদিকে এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে ছুটে। তানভীরও খাবার রেখে বেসিনে হাত ধুতে যায়। রান্নাঘর থেকে মালিহা খান আর হালিমা খান আর্তনাদ করে ওঠেন। ইকবাল খান উঠে যেতে চাইলে আলী আহমেদ খান আটকে দেন। গম্ভীর কণ্ঠে বলেন, এটা ওদের ভাই বোনের ব্যাপার, ওদেরকে বুঝে নিতে দাও। বড়রা সেখানে উপস্থিত থাকলে বিষয়টা আরও খারাপের দিকে যাবে। মালিহা খান যেতে চাইলেও ওনাকে আটকে দেন। মালিহা খান চিন্তিত কণ্ঠে বললেন, আবির যদি রেগে গিয়ে মেঘের গায়ে হাত তোলে? তানভীর মধ্য কি বলল শুনলে না? বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দিবে না। দেখি সে তার দায়িত্ব কতটা পালন করতে পারে। এদিকে মেঘ অন্তহীন পায়ে ছুটে যায় আবিরের রুমে। দরজা থেকে তাকায় ভেতরে। আবির তাকে রুমে ঢুকতে নিষেধ করেছিল, তাই সরাসরি ঢুকতে পারছে না। দরজা থেকে উকি দিতেই দেখে আবির বিছানার এক পাশে বসে আছে, দু হাঁটুর ওপর দু হাত। ডান হাতের কয়েক জায়গায় ভাঙা কাচের টুকরো লেগে আছে, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। মেঘ সব ভুলে রুমে ঢুকে চিৎকার করে উঠে, এটা কি করেছেন আপনি? ড্রেসিং টেবিলের ঠিক মাঝ বরাবর আবির ঘুষিটা দিয়েছে। অর্ধেক কাজ ভেঙে পড়ে গেছে, আর অর্ধেকটা এখনো লেগে আছে। মেঘ হাত থেকে কাজ ছুটাতে গেলে আবির নিজের হাত সরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, ডোন্ট টাচ মি। মেঘ সেসব কথায় কান্না দিয়ে আবার হেগিয়ে যায় আবিরের কাছে। দ্বিতীয়বারের মতো হাত ধরতে গেলে আবির 4 গুণ ভারী কণ্ঠে চিৎকার করে উঠে, বললাম তো ছুবি নামায়, বলেই পাশের টেবিলে থাকা কাচের গ্লাস ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের দিকে। এই দৃশ্য দেখে মেঘ আতঙ্কে 2 কদম পিছিয়ে যায়। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ড্রেসিং টেবিলের বাকি অর্ধেক কাঁচ সাথে গ্লাসের ভাঙা টুকরোতে ফ্লোর ভরে গেছে। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে আছে আবিরের হাতের দিকে। কাচের টুকরোগুলো এখনও হাতে ঢুকে আছে, খোলার চেষ্টাও করছেন না। ফ্লোরে লাল টকটকে রক্ত ভেসে যাচ্ছে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় তানভীর রুমে ঢোকে। আবিরের কাছে যেতেই আবির রাগী স্বরে বলল, তানভীর, তোর বোনকে এখান থেকে যেতে বল। তানভীর স্বাভাবিক কণ্ঠেই মেঘকে বলল, তুই রুমে যা। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওনার হাতে কাঁচ, আমি দেখছি, তুই যা প্লিজ। মেঘ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে বেশ কয়েকবার তাকিয়েছে, চোখ ছলছল করছে। সামান্য হোস্টেলে যাওয়ার কথাতে আবির ভাই এভাবে রিয়্যাক্ট করবেন মেঘ ভাবতেও পারেনি। আজ ভার্সিটিতেও যায়নি। মিনহাজ, সাদিয়া, মিষ্টি অনেকবার কল দিয়েছে, কলও রিসিভ করেনি। তানভীর আবিরের হাত পরিষ্কার করে একজন ডাক্তার এনে ব্যান্ডেজ করিয়েছে। মেঘ সারাদিনেও রুমের থেকে বের হয়নি। সন্ধ্যার পর তানভীর মেঘের রুমে আসছে। তানভীর, ভাইয়াকে দেখতে গেছিলি? মেঘ, না, উনি বারণ করেছেন যেতে। তানভীর, তখন তোর আগে বারণ করেছে, একবার গিয়ে দেখে আসিস। মেঘ, আমি যাব না। তানভীর, কেন? মেঘ, উনি আমায় ওনার রুমে যেতে বারণ করেছেন, ওনাকে ছুতে নিষেধ করেছেন, আমি কেন যাব ওনাকে দেখতে? তানভীর, এত রাগ জেদ ভালো না বনু। মেঘ, আমাকে বলছো কেন? রাগ জেদ ভালো না এগুলো তোমার ভাইয়াকে বলো গিয়ে।
তানভীর উঠে যেতে যেতে তপ্ত স্বরে বলল, থাক তোরা তোদের রাগ নিয়ে, আমার কি? মেঘ মিহি কণ্ঠে ডাকল, ভাইয়া। তানভীর, কি? মেঘ, একটা কথা জিজ্ঞেস করি? তানভীর, কর। মেঘ, আবির ভাই কি বিবাহিত? তানভীর ভ্রু কুচকে প্রশ্ন করে, তোকে কে বলছে? মেঘ, আবির ভাই। তানভীর, ভাইয়া তোকেই কথা বলছে? মেঘ, হ্যাঁ। তানভীর, ভাইয়া তোকেই বলছে? মেঘ, ঠিক আমাকে না, মালা আপুকে মেসেজে বলছে, পরে আমি জিজ্ঞেস করছি তখন বলছে হ্যাঁ বিবাহিত। তানভীর, ও আচ্ছা, মালা ভাইয়াকে অনেকদিন যাবৎ ডিস্টার্ব করে, পিছু ছোড়াতে বাধ্য হয়ে হয়তো বিবাহিত বলেছে। আমাকেও তো বলেছে, আমি কি ওনাকে ডিস্টার্ব করি নাকি? ধুর পাগলি, তোকে তো মজা করে বলছে। আর বাচ্চা? তানভীর কপাল গুটিয়ে আহামকের মতে প্রশ্ন করল, কিসের বাচ্চা? মেঘ, উনি যে বলল ওনার একটা বাচ্চা আছে। হায় আল্লাহ, ভাইয়া বলছে আর তুই বিশ্বাসও করে ফেললিস? তোর সাথে ফাজলামি করছে পাগল, এসব চিন্তা বাদ দিয়ে ভাইয়াকে দেখে আসিস। তানভীর চলে গেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, কিন্তু মনের ভেতরের অস্থিতি কাটল না। আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারটা বারবার চোখে ভাসছে। যদি বিবাহিত না হন তবে এই ছবিতে মেয়েটা কে? আগেও একবার আবির ভাইয়ের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি ছিল, ওই মেয়েই বা কে? অনেকক্ষণ ভাবনা চিন্তা করে অবশেষে আবিরের রুমের সামনে আসলো। দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে। আবির ঘুমাচ্ছে তাই ভেতরে ঢুকছে না, একদৃষ্টে চেয়ে আবিরকে দেখছে। এত রাগ, অভিমান, ক্ষোভ সব কিছুর পরেও ওনার প্রতি এক অন্যরকম টান কাজ করে। এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানাবে। 10 মিনিট পর আবির সজাগ হয়েছে। দরজায় মেঘকে দেখে আস্তে করে বলল, ভেতরে আয়। পুরুষালী কণ্ঠ মস্তিষ্কে পৌঁছাতেই মেঘের ঘোর কেটে যায়। ধীর পায়ে রুমে ঢুকে দাঁড়িয়ে থাকে দেখে আবির বসতে বলল। মেঘ চেয়ারে বসতে গেলে আবির বিছানার পাশে দেখিয়ে বলল, এখানে বস। মেঘও আবিরের কথা মতো আবিরের মাথার কাছে বসল। দুজনেই বেশ খানিকটা সময় নীরবতা পালন করল। অবশেষে মেঘ নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করল, হাতে কি ব্যথা আছে? কম। ঔষধ খাইছেন? না। কেন? এমনি, ইচ্ছে হয়নি। ঔষধ খেতে কি কারো ইচ্ছে হয়? কি জানি, আপনি তো এমন ছিলেন না, এমন হচ্ছেন কেন? কেমন হচ্ছে? ভণ্ড। মনে হয় তোর ছোঁয়া লেগে হইতেছি। ইস, আমি মোটেই ভণ্ড না। মাঝে মাঝে একটু ভণ্ডামি করিস আর কি। আবির ভাইয়ের মায়াবী কণ্ঠে শুনে মেঘের সব অভিমান গলে গেছে। মুখ গোমড়া করে ডাকল, আবির ভাই। আবির দৃষ্টি সরাসরি মেঘের চোখে পড়ে, চাওয়াচাওয়ি হয় দুজনের। এবার আবির না বলে ভ্রুজোড়া পরপর দুবার নাচায়। আবিরের এমন কাণ্ডে মেঘ নিঃশব্দে হেসে মাথা নিচু করে ফেলে। আবির ভাইয়ের এমন চাহনি প্রতিবার মেঘকে লজ্জায় আড়ষ্ট করে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, কিছু বলবি? মেঘ উপর নিচ মাথা নাগে। আবির বলে, বল। আপনি কি সত্যি বিবাহিত? হয়তো। বাচ্চা? প্ল্যানিং করব ভাবছি। মানে কি এসব? বিয়ে করেছি, বাচ্চার প্ল্যানিং করব না? কাল যে বললে বাচ্চা আছে, ওটা তো কল্পনায়। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফাজলামি বন্ধ করুন। ভাইলা বলছে আপনার বউ বাচ্চা কিচ্ছু নাই। না, এ হতে পারে না। আমার বউ আছে, কল্পনায় বাচ্চাও আছে। আরেকটা প্ল্যানিং করব ভাবছি। ফাজলামি বাদ দিন, সত্যি করে বলুন। আচ্ছা, তুই নামে বিশ্বাস করিস না, তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছিস কিভাবে? তার মানে ভাইয়া যা বলছে তা সত্যি? আল্লাহ জানেন। আবিরের ওয়ালপেপারের ছবিটার কথা ভেবে মেঘ পুনরায় ডাকে, আবির ভাই। আপনার ওয়ালপেপারের ছবিটা কার? আমার। কেন? আপনার তো জানি, কিন্তু মেয়েটাকে? মেয়ে আসলো কোথা থেকে? আমি দেখেছি। আবির পাশ থেকে ফোন নিয়ে লক খুলে মেঘের দিকে ধরল। ছবিটাতে আবির ঝুঁকে জুতোর ফিতে বাঁধছিল। আবিরের থেকে কিছুটা দূরে একটা ছেলে একটা মেয়ের হাতে চুমু খাচ্ছে। ওয়ালপেপারটা দূর থেকে দেখলে মনে হবে আবিরই মেয়েটার হাতে চুমু খাচ্ছে। মেঘ ছবিটা দেখে আবিরের দিকে ফোন দিয়ে বলল, ওয়ালপেপার দেওয়ার মতো আর ছবি নেই আপনার? আছে। এটা চেঞ্জ করবেন। ওকে ম্যাম। মেঘ নিশ্চুপ, নিজের পচা চিন্তা ভাবনার জন্য লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, এসছিস যখন এক কাজ কর। কি? এখানে তেল আছে, আমার চুলে তেল দিয়ে দে। আমি? তুই? আমার যে বউ আছে এটা তো তুই মানতিস না, এখন দিয়ে দে তেল। আপনাকে ছুতে নিষেধ করেছিলেন, হয়তো ভুলে গেছেন। চুলে তেল দিলে তো স্পর্শ করতে হবে। ও আচ্ছা, তার মানে ছবি না বলে মন স্থির করে ফেললিস? জি। এত জেদ কোথায় থাকে তোর? জানি না। আবির বাম হাতে মেঘের ডান হাত টেনে নিজের কপালের ওপর রেখে বলল,
দেখ গায়ে কত জ্বর, মাথা ব্যথায় তাকিয়ে থাকতে পারছি না। তারপরেও তুই যদি জেদ নিয়ে থাকতে চাস আমার কিছুই বলার নেই। মেঘ তাড়াতাড়ি গিয়ে তেলের বোতলটা নিয়ে আসছে। এতক্ষণ গা ছুঁয়নি বলে জ্বরের মাত্রা বুঝতে পারিনি। অল্প অল্প তেল হাতে নিয়ে আবিরের চুলে ম্যাসেজ করে দিচ্ছে। আবির অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলটে হাসির ঝলক। মেঘের নজর পড়তেই মেঘ হালকা ধমকের স্বরে বলল, মাথায় ব্যথা? চোখ খুলে রেখেছেন কেন? আবির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ বেশ খানিকক্ষণ চুলে ম্যাসেজ করে মাথা টিপে দিয়েছে। চোখ বন্ধ রাখতে রাখতে আবির কখন যে ঘুমে পড়েছে নিজেও জানে না। মেঘ 10 মিনিট চুপচাপ বসে রইল। কি করবে বুঝতে না পেলে ভাবল রুমে চলে যাবে। যেই না উঠতে যাবে অমনি আবির কাত হয়ে মেঘের হাত জড়িয়ে ধরেছে। আবির জ্বরের ঘোরেই বিড়বিড় করতেছে, তুই যাইস না প্লিজ। মেঘ দুবার আবিরকে ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে। জ্বর বাড়তেছে, জলপট্টি দিবে যে তার ব্যবস্থাও নেই। আবির হাত আঁকড়ে ধরায় উঠতেও পারছে না। আবিরের মাথায় হাত বুলাচ্ছে, আবিরকে ডাকছে, কিন্তু আবিরের কোনো সাড়া নেই। কপালে গলায় হাত দিয়ে মেঘ বারবার জ্বর পরীক্ষা করছে। দিশেবিশা না পেয়ে মেঘ নিজের গাল আবিরের কপালের সঙ্গে মিশিয়ে রেখেছে, যেন গায়ের তাপ কিছুটা হলেও মেঘের শরীরে চলে আসে। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ের তোলপাড় কোনো ক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে আসছিল। আবিরের ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে দুরু দুরু কাঁপছে বুক, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের অকস্মাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আঁখিজোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃৎস্পন্দনও থেমে গেছে। জ্বরের ঘুরে আবির বালিশ থেকে সরে মেঘের উড়ুতে শুয়েছে। এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করছে। এতেই মেঘ পাথর বনে গেছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল। শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষ পিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট দেহ প্রতিবার কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, বারবার ঢোক গিলছে, অবিরত কাঁপছে দুই হাত। আবির জ্বরের ঘোরে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানালা দিয়ে আসা কনকনা ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অনলে পুড়তেই চাস, তবে কিসের এত অভিশঙ্কা? মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তাপে মেঘের পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘোরে আবির আবল তাবল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করেছে। গলা খাকারি দিয়ে কোমল কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতে নেই। ঘোরের মধ্যে কী সব বলেই যাচ্ছে। মেঘ কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে, আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে, এমন কথা বলবেন না প্লিজ। কিচ্ছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন। আপনার কিচ্ছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামল। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরও খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুম থেকে ঔষধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল।
তানভীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই পট্টি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলল। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসল। মেঘ পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না, আর পট্টি দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের ওষ্ঠদয়ে। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিয়েছে ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘরেও মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করল, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে বলে, বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না, বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না, একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করছিস, পরে হাত ব্যথা করবে। আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন, আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের 2 চোখ ছলছল করছে। বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজরও ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে ধ্রিম ধ্রিম কম্পনের কারণ। অনুভূতি লুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? কেমন করি? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এইভাবে হাত না কাটলে তো এখন জ্বরটা উঠত না। রাগ কন্ট্রোল করতে পারেনি, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমায় জেদ কমাতে বলেন। তোর জেদটা কমালেই আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না। জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না। শীতের রাত এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে? আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল বলেই আসছি। আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি। ওষুধটা খেয়েছেন তাই জ্বরটা একটু কমেছে। তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আম্মু সবাই ঘুমেছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলছি ভাইয়া আসতেছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখা যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিছুই বলবো না তোকে। কিছু বলতে হবে না। কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে। তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মেয়েট আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবির ভাইয়ার চুলে হাত দেওয়ার কতই না ইচ্ছা ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুতে পারত না। আজ আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছেন। মেঘ আবিরের মলিন চেহারায় তাকিয়ে ইস্যুত হাসল। আবিরের চোখ বন্ধ। মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। অষ্টাদশীর মণিকোঠায় একমাত্র আবির ভাইয়েরই বসবাস। তখনই তানভীর রুমে ঢোকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বুলাচ্ছিল। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হতকচকে উঠে গেল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খাকারি দিতেই মেঘ আতকে ওঠে। আবির থেকে কিছুটা দূরে সরে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞেস করল, ভাইয়ার জ্বর কি কমছে? মেঘ ছোট করে বলল, অনেকটা কমেছে। তানভীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বুঝার চেষ্টা করল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতে হতে মুচকি হাসল। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি।
আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এজন্যই মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাহিরে চলে গেছে, আর আব্বু চাচ্চুর সামনে যা তা বলে ফেলছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচ্চু এই ঘটনাটা কিভাবে নিয়েছে বা এর পরিণাম কি হতে চলেছে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে তাহলে সে নিজে মেঘকে নিয়ে হস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়েই আবির শর্ত মেনে নিয়েছে। শতরাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছর অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে যেন মেঘকে এক পলক দেখতে পারে। তানভীর রুমে চলে গেছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল। নির্লজ্জের মতো আবির ভাইকে দেখছিল, এটা ভাইয়া দেখে ফেলছে ভেবেই লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের উপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ি স্পর্শে মেঘের গাত্রে শিহরণ জাগে। শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত সরিয়ে মুগ্ধ আখিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগেই হয়তো কাটিয়েছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোঁচা খোঁচা দাড়িসহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে। ইহজগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকে তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবিরকে ডাকল, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুদিনের দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল। ঠিকমতো খায় না, নিজের যত্ন নেয় না, তার উপর জ্বর। সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সী সঙ্গ পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেয়। আবিরের মনে হচ্ছিল ইহজগতে আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবেই তার স্প্যারোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় এবং তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নেমে আবিরের গালে টুক করে কিস করেই রুম থেকে ছুটে পালায়। বেলকনিতে যেতে আর একটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করল, এভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছু না বলেই মেঘ নিজের রুমে চলে গেছে। তানভীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবির গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখেই আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানভীর ঠাট্টার স্বরে বলল, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লিপির নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলল, নববধূও এত লজ্জা পাবে না তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছু বুঝি নাই, চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেও বা কি? আমি কি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশ্বাস করো, তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সবসময় এভাবেই থেকো প্লিজ। ভাইরে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলব। তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নিব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলে, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতেই বনুর মেজাজ বিগড়েছিল। তার মধ্যে তুমি বিবাহিত এ কথা কেন বলতে গেছিলা? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলছিলা কেন? এজন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি। এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলছে। মালাকে পাঠানো মেসেজ দেখছে, কতটুকু পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেওয়া, ওই ছবিও নিশ্চয় দেখছে।
কতটুকু কি দেখছে তা বুঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছি। বোনোর রিয়াকশন দেখে বুঝছি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম তখন বোনো সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপার দেখে মানে ওরে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাইতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপার দিয়েছি যাতে বোনো ভুল না বুঝে। ভাগ্য ভালো, দূর থেকে বোনোর ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের উপর গড়িয়ে পড়ছে। তানভীরের অট্টহাসি দেখে আবিরের ভ্রু যুগল কুঁচকে আসে। কণ্ঠ খাদে নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীরের হাসি থামছেই না। হাসতে হাসতে কোনো মতনে বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কি না জানি না। আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে তারা বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপট তার সামনে কিছুই না। তানভীর হাসি থেমে গেছে। সত্যি তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে তবে থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। দুদিন কেটে গেছে। মেঘ এই দুদিন ক্লাসে যায়নি, কারো সাথে যোগাযোগও করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কারোর ফোন ধরেনি। রাগ তার নিজের প্রতি। ওদের উস্কানিতে নিজের গলে যাওয়া একদমই উচিত হয়নি। আজ ক্লাসে এসেছে। অনেকদিন পর বন্যাও আজ ক্লাসে এসেছে। বন্যাকে দেখেই মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়েছে। মিনহাজ, কিরে এতগুলো কল দিলাম ধরিসনি কেন? মিষ্টি, তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গেছিলি? মেঘ, কোথাও না। বন্যা, কিরে কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ, আমার জীবনটাই সমস্যায় ভরপুর। বন্যা, হয়েছে কি বলতো? মেঘ, আমি ভাবছিলাম হোস্টেলে সিট নিব। ওরা সবাই বলতেছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গেছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগেই আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করেছে। এমনকি আমার পা ভাঙার হুমকি পর্যন্ত দিয়েছেন। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগতেছে। আজ দেখছি এই অবস্থাতেই অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম, বন্যা সকলেই পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর বোন বিরাট সাহস হইছে। তুই জানিস ছোট থেকে তোরে কিভাবে বড় করেছে? প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দেবে? আর তুই অনুমতি চাইতে বাগেলি কোন সাহসে? তোরে মেরে আদমরা করে নি সেই কপাল। তুই আমায় একবার কল দিতি, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। মেঘ, আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের উপর রাগ করেই তো চলে আসতে চাইছিলাম। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, তুই হোস্টেলে আসলেই ব্যাটার কি সমস্যা? ব্যাটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এতেই এত হাঙ্গামা। আসলে পুরুষ জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসতাম। মিনহাজ, দেখ মিষ্টি, সব ছেলে কিন্তু খারাপ হয় না। দেখিস না আমি কত নিষ্পাপ। তামিম, আমিও। বন্যা, কি বলছিস তো এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি? মেঘ মেঘ বলছে উনি সেদিন বলছিলেন উনি বিবাহিত, বাচ্চা আছে, তারপর জানছি আমার সাথে ফাজলামো করছে। মিষ্টি, আজকে ফাজলামো করে বলতেছে 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে, পরে চিল্লাবি না বলে রাখলাম। সাদিয়া, এই মিষ্টি চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি তুই সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? মিষ্টি, আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলের জন্য নিজের জীবন বরবাদ করুক। মেঘ, আবির ভাই মোটেই ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার, হইছে? মিষ্টি, বেটা বিয়ে করে ফেলছে শুনে সেদিনই তুই কান্নাকাটি শুরু করছিলি, মনে নাই? এখন আমাদের দোষ। বন্যা, ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আর উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছে কিনা আমার বেবিটার ব্রেইন ওয়াশ করা শুরু করে দিচ্ছিস। মিনহাজ,
আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশিতে থাকুক, তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। বন্যা, দেখলাম তো কেমন খেয়াল রাখছিস, ফাঁসায় দিয়া নিঞ্জুরা তো বিরাট শান্তিতে আছিস। যা ঝড় গেছে তো আমার বেবিটার উপর দিয়ে গেছে। মেঘ, আবির ভাই বলছে যারা আমাকে উস্কাইছে তাদের সব কয়টাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাবে। বন্যা, একদম ঠিক আছে, এদের মারাই উচিত। তামিম, বন্যা তুই এভাবে বলতে পারলি? বন্যা, তুই আমার সঙ্গে কথাই বলিস না, বদমাস পোলা। মিনহাজ, মনে হয় তোর আবির ভাইয়ের থ্রেটে আমরা ভয় পাইছি, বলিস আসতে। দেখব নে তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদার্সের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাইয়া বা তানবীর ভাইয়ার মুখোমুখি হবার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলছে, তুই আমাকে একটাবার জানাতে পারতি? তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তারপরে এমন কাণ্ড ঘটালি কেন? আবির ভাই না চিল্লালে তোর ভাই, আব্বু বা বড় আব্বু নিশ্চয়ই রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজেই বিরক্ত। বন্যাও আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজেও বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাত এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটা অর্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টা কোম্পানির মধ্যে একটা হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টা মিটিং চলল। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করেই চলে গেছেন, বলেছে পরবর্তীতে কল দিয়ে জানাবে। তাই সকলেই একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমেদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শুনো আবির, নিজের রাগ যদি নিয়ন্ত্রণে না রাখতে পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবেই জানে ওই দিনের বাড়িতেও ঘটনার ক্ষোভ প্রকাশ করবেন আলী আহমেদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমেদ খান পুনরায় বললেন, বাইরে যাই করো না কেন, বাসায় অন্তত পক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবা। ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার ওপর বাকিরা নির্ভর। তানভীর মতো মেঘ, মিম, আদি 3জনকে আগলে রাখার দায়িত্বও তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার ওপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমাকে তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে, রাগ দেখিয়ে ওদের সাথে দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি, আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খানবাড়িতে পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমনি কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছ, এখন যেতে পারো। জি আচ্ছা বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতের দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি। রিকশা করে নিজের অফিস হয়ে বাসায় আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরই আলী আহমেদ, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকেই সবাইকে ডাক শুরু করলেন। মেঘ, মিম, আদি, তানভীর, আবির সকলেই নিচে আসছে। আলী আহমদ খান হাস্যোজ্জ্বল মুখে বললেন, কংগ্রাচুলেশন মাই বয়, অর্ডার কনফার্মড, আই অ্যাম প্রাউড অফ ইউ। আবিরও হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলেই বেশ খুশি। সবাইকে মিষ্টি দেয়া হলো। আলী আহমদ খান নিজে আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সবশেষে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনে সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্যে। মোজাম্মেল খান বললেন, ফি আমানিল্লাহ, দোয়া করি যেন সব সময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আলী আহমদ খান শুধালেন, আজকের এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করল। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিচ্ছু চাই না, তবে একদিন চাইব, এমন কিছু চাইব যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়মনীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করেই আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহম্মুকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথার মাঝে কিছুই ঢোকেনি। কেউ কিছু দিতে চেয়েছে, নিয়ে নিলে তো ঝামেলা শেষ। প্যাচ লাগাতে হয় কেন?
মেঘ এটাই ভেবে পায় না। আলী আহমেদ খান আর মোজামেল খানও মুখ চাওয়াচয় করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলাবলি করছেন। মিম মেঘকে প্রশ্ন করল, আপু তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তাহলে তুমি কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না কি চাইতা? জানি না বলে মেঘ নিজের রুমে চলে যাচ্ছে। মিম তারপরও মেঘের পিছন পিছন ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল, চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। মেঘ মিম চলে যাওয়ায় নজর পড়ে তানভীরের দিকে। মোজামেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেল, তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলে, বউ লাগবে। দিবেন এনে? ভাইয়েরও বউই লাগবে। 2-3 দিন পর বিকেলে আবির তানভীর কেউই বাসায় নেই। মেঘ আর মিম টিভি দেখতেছিল। মালিহা খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন। তখনই জান্নাত বাসায় আসে। গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মেঘ মিম সহ রান্নাঘরে থাকা 2 কর্ত্রীর নজর পড়ে মেইন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়। তৎক্ষণাৎ সোফার উপর দিয়ে লাফিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। এইখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। মেঘ আস্তে করে শুধায়, ফুপ্পি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়ল। এদিকে কাজ নাই তাই তেমন আশা হয় না। আজ একটু কাজ ছিল, এজন্য ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করেছো, ভিতরে আসো। এই ম্যাগ ভিতরে নিয়ে যা, এইখানেই দাঁড় করিয়ে রেখেছিস? জান্নাত সোফায় বসল। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে সব প্রশ্ন করছে। আসিফ ভাইয়া কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে থেকে শুরু করে এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করল, আপু তুমি যে বিবাহিত, এটা বলবা না? না। কেন? আবির ভাইয়া বারণ করেছেন। আবির ভাইয়া জানে তুমি বাসায় আসবে? আবির ভাইয়াই আমায় পাঠিয়েছেন। উনি আর তানভীর এখন আমার শ্বশুর বাড়িতে। ওনারা হঠাৎ ফুপ্পির বাসায় কেন? ওনারা প্রতি সপ্তাহেই আমার শ্বশুরকে দেখতে যায়। কি? আমায় একদিনও নিয়ে যায় না কেন? আমরা সবাই তোমার কথা বলি, তোমায় নিয়ে যায় না বলে আম্মু প্রতিবার আবির ভাইয়াকে রীতিমতো ধমকায়। দেখেছ, তারপরও আমায় নিয়ে যান না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিহা খান নাশতা নিয়ে এসছেন। পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার সেই অনেক দিনের ইচ্ছে জান্নাতকে ছেলের বউ বানাবেন। আলী আহমেদ খানকেও বলেছেন। উনি তেমন সারা শব্দ করছেন না। উনি একটু আবিরকে সময় দিতে চাচ্ছেন। ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিলেই বিয়ে করবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের নাস্তা খাওয়ার এক ফাঁকে আলী আহমেদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকিটাকি কথা বলে নিজের রুমে চলে গেছেন। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমে ঘুরে আড্ডা দিয়ে বেরিয়ে গেছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুপ্পির বাসায় গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরা কিছুক্ষণ পরেই মেঘ আবিরের রুমে হাজির। আবির ভুরুজোড়া নাচিয়ে প্রশ্ন করল, কিছু বলবি? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢোক গিলে ছোট করে বলল, মানে ফুপ্পির ভালোবাসার ভাগ দেন। কাছে আয় দিচ্ছি। মেঘ 2 কদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, ফুপ্পির হাতে আমি শুধু গাঁটটাই খাই, তার ভাগই দিলাম। আর খাবার ভাগ চালে এরপর থেকে নিয়ে আসবো। মেঘ ঠোঁট উল্টে বলল, ইস, এত জোরে কেউ গাঁটটা দেয়? মাথাটা ব্যথা হয়ে গেছে। আবির কোমল কণ্ঠে বলে, তুই ভালোবাসার ভাগ চাইছিস, কম করে কিভাবে দেয় বল? গাঁটটা মারা ভালোবাসা আমি চাইনি। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তো কেমন ভালোবাসা চাইছিস? মেঘ দরদ মাখা কণ্ঠে বলল, আপনাদের মতন আমিও ফুপ্পির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপ্পির যত্ন পেতে চাই। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। মেঘ ভ্রু কুচকে প্রশ্ন করল, অন্য কিছু মানে? কিছু না, এখন ফুপ্পির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানভীর যে কেউ বের হলেই 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্ত থাক,
আমি দেখছি কি করা যায়। মেঘ আস্তে করে শুধালো, জান্নাত আব্বুকে আসতে বলছিলেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল? আম্মুর রিয়াকশন কি? কথা হয়নি আবার কি? বড় আম্মু পাশের সোফায় বসে খুব সুন্দর মতনে আপুর সঙ্গে কথা বলছেন। বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাত আব্বুকে আপনার বউ বানাতে চাচ্ছেন। আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে? এইটা বলে দিলে তো মজাটাই শেষ। মানে জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফসকে জান্নাতের বিয়ের কথা বলে দিস না জানো। আমি এত বেককল না। আবির হেসে বলে, আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। মেঘ ফিক করে হেসে ফেলল। আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় ধাবমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে। তীব্র ঠান্ডা অনেকটা কমে এসেছে। মেঘদের ক্লাস শেষ হয়েছে সবেমাত্র 5 মিনিট হলো। বন্যা আর মেঘ গল্প করতে করতে দুজনে হাত ধরে হাঁটছে। তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে, এই বন্যা। বন্যা শুনেও না শোনার মতো হাঁটতে থাকে। তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায়। বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখের পানে তাকালেও বন্যা তাকায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিযোগের স্বরে বলল, বন্যা, তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন? কারণটা কি তোর অজানা? এতদিন হয়ে গেছে এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছিস? চলতে চলতে কারোর প্রতি ইমোশন আসতেই পারে। তোর প্রতিও আসছিল, তাই আমি তোকে আমার মনের কথা বলছিলাম। তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমি তা মেনে নিয়েছি। তুই না করছিস এরপর কি আমি তোকে কোনো প্রশ্ন করছি বা জোড়াজুড়ি করছি? তুই রিজেক্ট করছিস বলে এই না যে আমি মরে যাব, কিন্তু তার প্রভাব বন্ধুত্বের ওপর কেন পড়বে বলতো? তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ বন্ধুত্বের সম্পর্কে সুবাদে হলেও আমায় ক্ষমা করে দে। বন্যা কিছুটা ভারী কণ্ঠে বলল, আচ্ছা। এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো। তিনজনকে উদ্দেশ্য করে বলল, কিরে তোরা এখনো এখানে? তামিম প্রশ্ন করে, তুই কোথায় গেছিলি? নেতারা আসছে, ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা। ভার্সিটি থেকে বেরিয়ে যাবার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যাররা, বড় বড় অবস্থানে থাকা ব্যক্তিবর্গরাও সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে। বন্যা বলল, ভালো, কিন্তু তুই ওখানে কি করতে গেছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম। ওনাদের সাথে পরিচয় থাকা ভালো। রাজনৈতিক পাওয়ার থাকলে যে কোনো সমস্যায় সাহায্য পাওয়া যাবে। তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট। মেঘ বলছিল না, ওর আবির ভাই নাকি আমাদের আধভরা করে বাড়ি পাঠাবে। আর কিছুদিন ওয়েট কর, দেখবি আমার কত পাওয়ার হয়। বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজকে উদ্দেশ্য করে বলল, নিজের নাই 2 আনা ক্ষমতা, আবার ভাব দেখায় 16 আনার। সেদিন যেভাবে বলছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন তো ভাবছিলাম তোদের এলাকার ভাইদের কথা বলছিস। এজন্যই বলি আমার আবির ভাই সবার সেরা। তোদের মতো 8-10 জনকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনার কাউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। 199 জনের সমান কিভাবে হয়? হলে 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তোরা বুঝবি না। শোন, কথায় কথায় আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে এটা তোর কানের সমস্যা। তাড়াতাড়ি ডাক্তার দেখা গিয়ে। আমি আমার আবির ভাই বলবো, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবুও শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে। অকস্মাৎ মেঘদের দিকে চেয়ে বলল, এই সাইড দে, ভাইয়েরা আসতেছে। বন্যা, মেঘ, তামিম সাইড হয়ে দাঁড়িয়ে। প্রায় 15-20 জন ছেলে হেঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে। মেঘদের কাছে আসতেই মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকের গম্ভীর চেহারার একজন চোখ দিয়ে একটু ইশারা করল। সালাম গ্রহণ করেছে এটাই বোঝালো। ওনারা পাশ কেটে যেতেই মেঘ বলল, কিরে তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না। মিনহাজ বিরক্তি ভরা কণ্ঠে বলল, ওনার কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরে কিছুটা দূর থেকে হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। মেঘরা পিছন ফিরে তাকাতেই দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলতেছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহলবশতই
মেঘ, বন্যা, মিনহাজ, তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই! বাইকটা দেখেই পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে। বিস্ময় চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেন গেটের কাছে নামিয়ে দেয়, কখনো ভিতরে আসে না। আজ প্রথম আবির ভিতরে আসছে। মেঘের সাথে সাথে মিনহাজ, তামিম, বন্যাও বেশ অবাক হয়েছে। আবির বাইক থেকে নামতেই সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, আহ্বায়ক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরছে। আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরছে। মেঘ, বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কচলে তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতই না, তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে। রাগী, গুঁড়োগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো, এটাই অনেক। আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। তোরা যে এত বছর পরও আমায় স্মরণ করেছিস সেই অনেক বড় ব্যাপার। তোমাকে কি ভোলা সম্ভব? কলেজের হিরো ছিলা তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্র্যাশ বয়। শেষ লাইনটা কানে যেতেই মেঘ সাপের মতো ফোঁস করে উঠল। সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে দু একটা মেয়ের নামই সহ্য করতে পারে না। সে আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ। আল্লাহ জানেন কত মেয়ে প্রেমের প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘরে, তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশও নি, সেখানে তুই কে? তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না। ক্রাশ তো বহু দূরের বিষয়, তুই আবার আবির ভাইকে চাস? ছি, লজ্জা লাগে না? আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে দু একটা কথা বলে, সেই তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি বিড়বিড় করছিস? মেঘের চোয়াল অকস্মাৎ ঝুলে পড়ল। মনের ঘর মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটার হাতে চাপড় মেরে বলে, বাজে কথা বাদ দে। হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি? আরেকজন বলে উঠল, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্মরণ করেছি। অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দিব। এই থাম থাম, আমায় বরণ করবি মানে? আমি কে? তুমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য না, বরং তোরা নিজের অবস্থান নিজেরা তৈরি করেছিস। যখন পথভ্রষ্ট হয়ে গেছিলাম তখন রাস্তা তো তুমিই দেখিয়ে দিয়েছিলে। আচ্ছা, বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউ না, পড়িও নি এখানে। পড়নি তাতে কি? বাইরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটির স্টুডেন্ট থাকতা। এখন কথা হলো, ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যামদেরও ইনভাইট করতে চাচ্ছি, আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গদেরও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবা। প্রথমত, আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না। দ্বিতীয়ত, আমি এই ভার্সিটির স্টুডেন্ট না। তৃতীয়ত, তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বুঝি না। তুমি আমার ভাই, এটাই একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ, ভাই। তো তুমি তো আমাদের অবস্থা দেখেই গেছিলা। স্যাররা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে। সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানেন। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম, এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত, আরও কত কথা। সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের 12টা বন্ধুর মধ্যে 9 জনই ডিইউতে ভর্তি হয়েছি। বাকিরাও ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলা। কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম। ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানভীরের ভাই। তারপর তানভীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমার বা আমাদের জীবনের গল্পে তুমি অন্যরকম ভূমিকা পালন করেছ, যার ঋণ কোনোদিন দিয়ে শেষ করতে পারবো না। তাই প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস, আমার বাপেও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি। তুমি যে কি চিজ, তোমার বাপে হয়তো বুঝেই নাই। আবির মৃদু হাসল। আরেকজন বলে উঠল, ভাইয়া জানো, একই শহরের থেকেও গত 5 বছর যাবৎ কোনোদিন কলেজে পা দেইনি। স্যারদের দেখে মুখ লুকিয়ে চলছি।
এখন তো ভার্সিটি লাইফ শেষ, দুদিন পর কে কোথায় থাকবো তা জানা নেই, তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে, আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা। আমরা বললে যদি না আসে, তুমি বললে নিশ্চয়ই রাজি হবেন। আমি রুষ্ট স্বরে বললাম, সবই করে দিব, প্রয়োজনে প্রোগ্রামেও আসব, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে। যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ আমায় নিয়ে 500 শব্দের ভাষণ শুরু করিস, তাহলে এক একটাকে স্টেজে ফেলে পেটাবো বলে রাখলাম। তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস তোদের, এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস, এতেই শুকরিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিল, তারা সেসব ভুলে যায়। দোয়া করি জীবনে সাকসেসফুল হও। দেখো তো, তোমায় রাস্তায় দাঁড় করিয়ে জীবন ইতিহাস শুরু করে দিয়েছি। চলো ভিতরে চলো। ভিতরে আর যাব না, কথা তো হলোই। আমার নাম্বার রাখো, কবে কলেজে যাবি জানাইস, অফিসে কাজ ফেলে আসছি। একদিন কাজ একটু কম করলে কিচ্ছু হবে না, কত বছর পর তোমাকে পেয়েছি। আড্ডা না দিয়ে ছাড়ছি না, চলো চলো। আবির ঘুরতেই মেঘদের দেখতে পায়। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল ওরা। আবির পেছন ফিরে থাকায় আগে দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। ওদের সব কথোপকথনেই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলোর কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছোট করে শুধালো, ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘ হকচকিয়ে তাকালো, মনোযোগ ছিল অন্য কোথাও। উপর নিচ মাথা নেড়ে বলল, শেষ, কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্নটা করেছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পেছন ফিরে তাকাতেই মেঘকে দেখল। 2 কদম এগিয়ে এসে বলল, উনাকেই দেখেছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া? তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল, আড্ডা দেয়া শেষ হলে বাসায় যা, গাড়ি অপেক্ষা করছে। মিনহাজ আর তামিমকে দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেক দিন হলো আবিরের বাইকে ওঠে না। রাগারাগি মান অভিমানে ঠিকমতো কথাই বলেনি। বাইকে ওঠা তো দূরের বিষয়, আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ার সাথে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপ্পির জন্যও মনটা ছটফট করতেছে। সে প্ল্যান করেছে ফুপ্পিকে দেখে একেবারে বাসায় ফিরবে। আবির 2 আঙ্গুলে ইশারা দিতেই মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতেই? মিনহাজ আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকালেই অঘটন ঘটতে পারে, তাই টাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম, আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে আসছি। মেঘ জেদ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না, আপনি আমায় নিয়ে যাবেন এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসল। মেঘ জেদ দেখিয়ে কথা বললে ওর নাক ফুলে যায়, গাল দুটা লাল টকটকে হয়ে যায়, দুধে আলতা চেহারায় রক্তাভ বর্ণের ছাপ ভেসে ওঠে, গলার দুপাশে 2টো রক ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্বেলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে, রক্তাভ দুগালে ভালোবাসার পরশে এঁকে দিতে ইচ্ছা করে, কিন্তু বরাবরের মতোই সে অসহায়। নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব। বিড়বিড় করে বলল, সারা জীবন। আবির 2 কদম এগিয়ে পিছন ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে তামিম, মিনহাজ আছে যাদের সহ্য হয় না, আবার মেঘকে নিয়ে ভিতরে যাবে সেখানেও প্রায় 20-30টা ছেলে আছে। কে কোন নজরে মেঘকে দেখবে এই চিন্তায় মেঘকে কিছু বলল না। আবির চলাই যেতেই বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো। মিনহাজ আর তামিম দুজনেই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা ঘটল তার কিছুই বিশ্বাসযোগ্য না। নিজের চোখ, নিজের কান, কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘদের সামনে একটু ভাব নিয়ে চলবে, উল্টো বড়সড় একটা বাস খেলো তো একদম মেঘদের সামনে। মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক, বেশিরভাগ মেয়েরাই দাবড়ি ছেলেদের পছন্দ করে।
কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়। মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নিবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। বন্যা ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়ছে। বন্যার স্বতঃস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসল। বন্যা কেন হাসছে এটা কারোরই অজানা নয়। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে বন্যা হাসিই যাচ্ছে। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, তবুও বন্যার হাসি থামছে না। মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হইছে বোন, থাম, এর বেশি হাসলে মইরা যাবি। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস তুই যে আবির ভাইয়াকে মারার হুমকি দিয়েছিস। আবির ভাইয়ার প্রতি তাদের যেই ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানই দিয়ে দিবে। মিনহাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদার্সে পাওয়ার দেখাবি বলছিলি, মনে নেই? এত মন ভুলা তুই? আচ্ছা বাদ দে, এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এইসব আকাশচুম্বী কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দিব। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবতই নিশ্চুপ দাঁড়িয়ে ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো। যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারত তবে কি হতো ভাবতেই ভয়ে কেঁপে উঠছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে তাই মাথায় চিন্তা কাজ করছে। এজন্য তাড়াতাড়ি চলে আসছে। মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছেন? হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি, তাই তো আঙ্কেলকে চলে যেতে বলছি। কেন? আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বুঝার অবস্থাতেও থাকিস না। ব্যাপার না, চল আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপ্পির বাসায় নিয়ে যাবে না আগেই বলছে, এখন আবার ফুপ্পির কথা বললে নিশ্চিত মাইর খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করল, তারপর মেঘকে নিয়ে চলে গেছে। বাইক চলছে কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা, মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকাও আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানি চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়ে আবার ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম? আবির ভ্রু নাচাতেই মেঘ মৃদু হাসল। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো, গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলেছে? ভাবা যায়। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে। আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে, চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরও তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বুঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলতেই পারছে না। ওষ্ঠদ্বয় কাঁপছে তিরতির করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপ্পিকে দেখতে যাবি? মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝল? মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঘোঁক গিলল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল,
আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বো ফিল পাই। কবে তোকে আমার করে পাবো? অপেক্ষার প্রহর যে ফুরায় না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপ্পির সাথে দেখা করতে চাই? তুই তো বলছিলি। আমি সেই কবে বলছিলাম, তা কি এখনো মনে আছে? তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষায় থাকি। সবার কথাই আপনার মাথায় থাকে? সবার কথা মানে যে যা বলে সবকিছু মনে থাকে? না, প্রয়োজনের বাহিরে সবকিছুই ভুলে যায়। মেঘ হুট করে বলে উঠল, আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল। থত্তমত খেয়ে বলল, মানে গার্লফ্রেন্ড চিনেন না? মেয়ে বন্ধু বা প্রেমিকা? তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসল। মেঘের মনে হিংসা কাজ করছে এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে হাজারখানেক। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? আবির দুহাতে ইশারা দিয়ে বলল, কুল। ফাজলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন কয়জন? না, বলা যাবে না। তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবো না, বলুন। গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। ভ্রু কুচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকুন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো। তপ্ত স্বরে বলল, আমার লাল নীলের প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাজলামো বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি আমার মেজাজ গো, তাও আবার একটু পরপর খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুইও আমায় এমন প্রশ্ন আর করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপ্পির বাসায় আসছে। ফুপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন, সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সব সময় বকা দেয়। ফুপ্পি তো বকেন, উল্টাপাল্টা কথা বললে মাঝে মাঝে গাঁটটাও দেন। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছেন। মেঘের কান্না দেখে ফুপ্পিও কাঁদছেন। মেয়ে মানুষের মায়া একটু বেশি থাকে। ফুপ্পির কথা মেঘ যেদিন শুনেছে তারপর থেকে প্রতি রাতেই ফুপ্পির কথা মনে করে মন খারাপ করে, কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে, আব্বু বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, ওনাদের কি বোনের কথা মনে হয় না? মেঘদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতেই দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায়। এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না। আজকেও যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসবো না। দুজনের কান্নায় কমে এসেছে। আইরিন মজার ছলে বলল, ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হয়। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যায় তোকে ভাসাই দিবনে। আমি সাঁতার পারি। তাহলে তো আরো ভালো। সাঁতার কেটে শ্বশুর বাড়ি যাবি, আবার বাপের বাড়িতে আসবি। কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, ফুপ্পি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছি, এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দেব। আইরিন আর্তনাদ করে ওঠে, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নাই, আমার পিছনে লাগছো, তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টার স্বরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস। আমার বউকে জ্বালাবি তার কি গ্যারান্টি আছে? এই জন্য তোকে বিয়ে দিয়ে তারপরই বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করল, ভাবি, সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নাড়িয়ে হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধালো, মেঘাপু, আমি কি তোমাকে জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড়ে বসে আছে, মনে মনে বলছে, এই মেয়েটা নিশ্চিত ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবেই উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চেয়ে বলল, দেখছো, আমি কাউকেই জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ফুপি, খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা ফ্রেশ হন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকল, আবির ভাই।
আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? এক ব্যাচ জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করছিল কেন? আপনি কি করছিলেন? তুই কি সব শুনে ফেলছিস? জি। কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম, এই আর কি। কি ঝামেলা সেটাই তো জানতে যাচ্ছি। জানতেই হবে? জি, ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলছে, রেজাল্টও ভালো করছিল, কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সবকটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি 2-3 জন বাদে সবগুলোর পারিবারিক অবস্থা খুব খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়তে পাঠিয়েছে, আর এগুলা সঙ্গদোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজেরই কষ্ট লাগছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝিয়েছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যাররা খুব আদরে স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছেন। 3rd সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তারপর আমিও চলে গেছি, ওদেরও খবর নেওয়া হয়নি। বাহ, আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাডাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে। আজ 7 ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজর পড়ে অনেকেই গোলাপ হাতে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ বন্যা এসব ডে কখনো পালন করে না, মনেও থাকে না কবে কি ডে। হঠাৎ মিনাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পাইছি রে, না হয় তোকেও দিতাম, এখন তোর বেবিকেই দেই। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎ মাথায় ভূত চেপেছে, গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নেব না, শুধু আবির ভাইয়ের থেকে নেব, বন্যাকে দিয়ে দে। মিনহাজ না চাইতেও বন্যাকে দিল, কিন্তু বন্যাও নাইনি, বরং উল্টো বলল, তোদের থেকে ফুল নিতেও ভয় করে, কার মনে কি চলে তোরাই জানস। মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে আসছে। আবির সন্ধ্যের দিকে বাসায় ফিরে দেখে টেবিলের উপর গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুট হাতে নিতেই দেখল চিরকুটে লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন, যার কাঁটার আঘাতে শত শতবার ক্ষতবিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনেই ছুটছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো, মুচকি হেসে বলল, আমার জীবনেও তুই রক্তিম গোলাপের মতন, যাকে দেখলেই হৃদয়ে তোলপাড় চলে। প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছা করে গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোর আমার প্রময়ের নিশান এঁকে দেয়ার। ফুলের রানী গোলাপের মতো তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি। আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামল। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবেই আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনো দেখেনি ভেবেই মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকুনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রে তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বে মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালে 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালের দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগ শুকিয়ে গেলেও মাঝামাঝি আর গুড়ার দিকের চুলগুলো এখনো ভেজা। আবিরের কুচকানো ভ্রুযুগল একসঙ্গে লেগে গেছে। দাঁত খিঁচে গম্ভীর কণ্ঠে বলে, এই অনিয়ম কি সারা জীবনই করবি?
কথা শুনবি না আমার? মেঘ শশব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরও চুপসে গেছে। চাউনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির চিরকুট দেখে কিভাবে রিয়্যাক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগের কোনো কথাই মেঘের কর্ণকুহরে পৌঁছায়নি, এইটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল, আমি কি করেছি? অসময় শাওয়ার নিচ্ছিস কেন? দুদিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলছিলাম, কথা মানিস না কেন? একদমে কথাগুলো বলল আবির, চোখে সাফ রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বললে এই যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটি যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল। কপাল গুজিয়ে আবির পুনরায় আওড়ালো, এইভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসা, কিসের নিশান? আবির নিজের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালের মাঝ বরাবর মশার কামড়ের 3টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির পাশে একটা, একটা গলাতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘ ওষ্ঠ উল্টাল। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না, তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে। আবিরের ঝটপট উত্তর। মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে। আবিরের ঝটপট উত্তর। মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি। আপনি কি বুঝেন না? আবির মুচকি হাসল। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারি টানিয়ে ঘুমাইস। দীর্ঘ কদম ফেলে আবির ব্যালকনিতে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা, সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশারও হয় তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলে, মাহদিবা ইজ মাইন, বলেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে। তারপর একটা ডায়েরির ভাজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে, প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিন অফিস থেকে ফিরেই টেবিলে একটা চিরকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, এক একটা ডেতে এক একটা স্পেশাল চিরকুট, সাথে চকোলেট, টেডি, কিছু না কিছু থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলেই মেঘ ছুটে যায় আবিরের রুমে, খোঁজে নিজের দেয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিসে তালা দেয়া। টেবিলের উপর রাখা বই, খাতা সব চেক করেছে, কিন্তু কিচ্ছু পায়নি। মেঘ বিড়বিড় করে বলে, হিটলার বেটা, জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাকেও তালা মেরে রাখছে। যতই তালা দিয়ে রাখুন না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নিবই। আজ প্রমিস ডে। আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘ ভ্যাসিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখছে। আবির ভাইয়ার থেকে চকোলেট, টেডি যে পায়নি, সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্দীর্ণ কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি? মন খারাপ কেন? এমনি ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাইয়া কিছু বলছেন, অথবা তানভীর ভাই? না, এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাইয়া কিছু বলছেন, অথবা তানভীর ভাই? না। মিনহাজ, তামিমরা কিছু বলছে? না,
তাহলে হয়েছেটা কি? আজকে কি ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এইসব ডে দিয়ে আমার কি কাজ? আমি জেনে কি করব? তুই বল। আজ প্রমিস ডে। দেখ, চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে, আগে বলবা না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতা ছিঁড়ে মেঘের কনিষ্ঠ আঙ্গুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করল, আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যাই না কেন, তারপরও আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে। তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি। আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনো দিন দূরে সরে যাব না, প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকেই খুব ম্যাচিওর একটা মেয়ে। মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্টু আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টামির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য ব্রেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত। সেখানেও বন্যায় ঝগড়া মীমাংসা করে দিত। মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে। বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টামি করলেও বাহিরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যাও মেঘকে বোনের মতোই যত্নে রাখে। এত বছরের বন্ধুত্ব বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকব ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকব। তোর সাথে কত দুষ্টামি করছি, ঝগড়া করছি, রাগ দেখাইছি, ইনফ্যাক্ট এখনও কত রাগ দেখাই, তুই কি সুন্দর সব মেনে নিস? তোর মতো বান্ধবী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না, আমি খুব ভালোবাসি তোকে। বন্যাও আহ্লাদী কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল, আহা গো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠা আঙ্গুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ, আমার বেস্টু আমায় প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল, ওহো, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না, প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টু আমায় প্রমিস করে ফেলছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলেই আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটব? এভাবে অপমান করলি, দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না, এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারে, কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়ে গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে, মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুট লিখেনি। চিন্তা করেছে সরাসরি আবিরকে বলবে। মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যার খানিক বাদে আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকেই টেবিলের দিকে তাকায়। আজ কোনো চিরকুট নেই দেখে অনমনে কপাল গুটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় 30 মিনিট পর মেঘ রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল। আগের ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টে নতুন আনিয়েছে। আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির না থাকলে মেঘ প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে, ছবি তোলে। আবিরের চুলে পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখল। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে। ঠান্ডা কণ্ঠে শুধল, কিছু বলবি? কিছু বলবেন? না, কিছু বলার নেই। না, আজকে কি ডে বলুন তো? মানডে, মানে সোমবার। কেন? এই ডের কথা বলিনি। তাহলে কোন ডে? মেঘ শুকনো নেতলি তাকালো, তপ্ত স্বরে প্রশ্ন করল, আপনার টেবিলের উপর রাখা চিরকুটগুলো দেখেননি? আবির ঠাট্টা স্বরে বলল, চিরকুট তুই রাখছিলি নাকি?
মেদ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কি ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি চিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। মেঘের মেজাজ খারাপ হলো। রাগান্বিত কণ্ঠে বলল, আমার চিরকুটগুলো আমায় দিন, আপনার সাথে আর কোনো কথা নেই। আবির ব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো। মৃদু হেসে জানালো, তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রত্যুত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করে, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়, খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধায়, তোর জন্ম আগে হইছে নাকি আমার? আপনার। তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড়ি করে বলল, জানি না। আবির প্রখর তপ্তসারে প্রশ্ন করে, রুমে কেন আসছিলি? মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেয়া, চকলেট দেয়া, টেডি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমার উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজে কর্মে দেখিয়ে দেব। আবিরের কথা মেঘ বুঝার চেষ্টাই করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন, আর বলবো না প্লিজ। আজ করলে কাল কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ ফলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে ডাকল, শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। হঠাৎ শীতল কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল। মেঘ ভেবে চিনতে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলে শাসন করতে পারবো না? পারবেন, তবে হুঠাৎ ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। ঠোঁটে হাসি রেখেই বলল, আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনো ধমক দিব না, হয়েছে? থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠে শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। আবির ভাই প্রমিস দিতে মেঘকে প্রমিস করেছে ভাবতেই হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবেই মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তেই মেঘ লজ্জায় দুহাতে মুখ লুকালো। সেই লজ্জায় চিরকুটও লিখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়, তাই মুখ লুকিয়ে চলছে। আজ 13 ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো আজও আবির তানভীর যে যার কাজে বেরিয়েছে। মিম আর আদিও স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি তিনজনেই বাসায় ফিরেছে। তার ঘণ্টাখানেক পরই আবির বাসায় আসছে। আবিরের হাতে দুটো শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন, কিরে তো এ সময় বাসায় যে? আজ 1 ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বেরোবো। তানভীরও আসছে। আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস, এমনভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায়ই বলে তানভীর ছাড়া তুই কারো সাথে ঠিকমতো কথা বলিস না। এটা তোর আব্বুর ভালো লাগে না? আচ্ছা, চেষ্টা করব। আবির দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতেই মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগেই ফেসবুকে হাগ ডের ভিডিও দেখছিল। তা দেখেই আবির ভাইকে নিয়ে অলিক কল্পনায় পাড়ি জমিয়েছিল। অকস্মাৎ আবির রুমে ঢুকায় মেঘ আতকে ওঠে। ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকিমাকে বলি শাড়িটা পরিয়ে দিবে। দ্বিতীয় শপিংটা বিছানার উপর রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটাই পরতে বলিস। মেঘ ঠোঁট উল্টে বলল, আমার ড্রেস কোথায়? তুই শাড়ি পরবি তাই ড্রেস আনিনি। একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না।
মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলছে, তাও আবার নিজেই শাড়ি গিফট করেছে। ভাবতেই মেঘের ভেতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে। আঁখি জোড়ায় চমক দেখা যাচ্ছে। নিজের চোখ কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। মাইশা আপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতেই শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলছেন, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করল, সাথে ম্যাচিং পেটিকোট, দুজোড়া কাঁচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। শাড়িটা এমনিতে সুন্দর, তবে আবির ভাই দেয়ায় শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসছে। ওইগুলো বেশ সুন্দর। বলতে হয় আবিরের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে। মেঘের চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটফট করছে। কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাক শুরু করল। মেঘের ডাকে কাকিয়া ঝটপট করে উঠে বসেন। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে মেঘ? তাড়াতাড়ি উঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন, তাড়াতাড়ি রেডি হতে বলছেন, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। মেঘ হুটুপুটি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাকিয়া আসছেন। মাইশা আপুর বিয়েতে মাইশা আপুরা বাঙালি স্টাইলে শাড়ি পরেছিল, তবে আজ কাকিয়া আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, হাতে 2 ডজন কাঁচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, অষ্টজুড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা করে দেয়া কাজল, সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আঁচড়ে ঠিক মাঝ বরাবর সিথি কেটে কিছু চুল সামনে রাখল। পেছন দিকে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামল। চুল আগ হাঁটুর কিছুটা উপরে। সাজ সম্পূর্ণ হওয়ার পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিতা লাগছে। কাকিয়া মেঘকে আপাদমস্তক দেখে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ বউ লাগছে। মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসল। মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। তপ্ত স্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি, আদির চুল আঁচড়ে দিচ্ছিল। তানবীর, আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টা গতকালই তানভীর নিয়ে আসছিল। 2টা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে আসছে। তানভীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ায় মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো আঁচড়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে না, আম্মু শাড়ি দেখলেই রাগ উঠে। এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো, তাই 2 দিন পর মেঘের মতো তুইও শাড়ি পরার জন্য ছটফট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল। আকলিমা খান মেঘের 2 হাতে আর 2 পায়ে খুব সুন্দর মতো আলতা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মিম আর মেঘ নিচে নামল। আদি রেডি হয়েই বাসা থেকে বেরিয়ে গেছে। মেইন গেট পার হতেই মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত উঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙ্গুলে জলজল করছে একটা আংটি। চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙে আবিরকে দেখেই মেঘের হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছুটছে দিক বিদিক। বদলে গেল মেঘের অভিপ্রায়, চোখ দুটো প্রেমানুভূতিতে চকচক করছে। আবিরকে এভাবে দেখেই মেঘের হার্টবিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আওড়ালো, আর কতবার কতভাবে আপনি আমার ছোট্ট হৃদয়ে অগ্নিকাণ্ড চালাবেন? মিমের ডাকে মেঘের মনোযোগ সরে যায়, দৃষ্টি নামিয়ে নেয়, কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায়। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। আলতারাঙা পা এই নিয়ে দ্বিতীয়বার দেখছে। প্রথমবার দেখেছিল মাইশা আপুর বিয়েতে। আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখল। আবিরের হৃদয়ের অন্তঃস্থল জুড়ে
অস্থিরতা কাজ করছে। বাসন্তী রঙের শাড়ি, সুদীর্ঘ ঘন কালো চুল, মায়াবী দুই আঁখি, সদ্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। শাড়িতে মেঘকে দেখে কেউ বলবেই না এই মেয়ের বয়স 18, কিছুদিন পর 19-এ পাগবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে। মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বক্ষস্থলের ইতস্তত কাটানোর সাধ্যতার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিতে চাচ্ছে। জোরালো হৃৎস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতে আবির ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে খানিক ভাবল। চোখ মেলে তাকাতেই আবিষ্কার করল মেঘ আবিরের থেকে ঠিক 1 হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নাসারন্ধ্র পর্যন্ত পৌঁছে যায়। এই ঘ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম। মেঘ সুমধুর কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? আবির সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে শীতর কণ্ঠে বলে, হয়নি, তবে হবে। কি হবে? তোর মাথা, গাড়িতে ওঠ। মেঘ ভেংচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসল। মিম, মেঘ, আদি 3 জনেই পেছনে বসছে। আবির ড্রাইভিং সিটে বসছে, তানভীর তার পাশেই বসছে। গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটে কম করে হলো 50 বার গাড়িতে থাকা আয়নায় মেঘকে দেখেছে। আরও 5 মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ি সাইড করে থামালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? ভাই, আজ গাড়ি তুই চালা, আমি পারছি না। তানভীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসছে। শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না। যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। তানভীর ঠোঁট বেঁকে মুচকি হাসল। আবিরের হৃদয়ের তোলপাড় তানভীর কিছুটা হলেও বুঝতে পারছে। মেঘ পেছন সিটে বসা থেকে একটু উঠে পেছন থেকে আবিরের কপালে হাত দিয়ে প্রশ্ন করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারোর হৃদয়হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে?